আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। স্টোরি লেনে আমাদের এইবারের আয়োজন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা উপন্যাস শার্লক হোমস। 1887 সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনান ডয়েল এবং এ উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন নচিকেতা ঘোষ। হোমস মূলত একজন উচ্চ মেধাসম্পন্ন লন্ডন ভিত্তিক কনসালটেন্ট ডিটেকটিভ। নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন, যে কোনো প্রকার ছদ্মবেশ ধারণ এবং ফরেনসিক সায়েন্সে দক্ষতা বলে জটিল সব রহস্যময় ঘটনার নিষ্পত্তি করে দেওয়ার জন্য তার খ্যাতি ভুবন জুড়ে। স্যার আর্থার কোনান ডয়েল হোমসকে নিয়ে 4টি উপন্যাস ও 56টি ছোট গল্প লিখেছেন। প্রথম কাহিনী আ স্টাডি ইন স্কারলেট 1887 সালের বিটলস ক্রিসমাস অ্যানুয়াল পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাহিনী দ্য সাইন অফ দি ফোর 1890 সালে লিপিনকোটস ম্যান্থলি ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়। 1891 সালে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন পত্রিকায় প্রথম ছোট গল্পের সিরিজটি প্রকাশিত হওয়ার পরই শার্লক হোমস চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1927 সাল পর্যন্ত হোমসকে নিয়ে একগুচ্ছ ছোট গল্পের সিরিজ ও আরও 2টি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়। হোমস কাহিনীর পটভূমির সময়কাল 1880 থেকে 1907 সাল। শেষ ঘটনাটির সময়কাল 1914 সাল। আর কথা না বাড়িয়ে শুরু করছি শার্লক হোমস সিরিজের প্রথম উপন্যাস আ স্টাডি ইন স্কারলেট। পর্ব 3। বাড়িতে একা রেখে এসেছে লুসিকে। কিসে থেকে কি হয় একসঙ্গে দীর্ঘকাল থাকলেও মর্মন্দের মনে প্রাণে বিশ্বাস করতে পারে না ফেরিয়ার। এখন তো আরও নয়। সিটিতে আর দেরি না করে বাড়ির দিকে রওনা হলো। খামার বাড়ির কাছাকাছি আসতেই চোখে পড়ল ফটকের সামনে দুপাশে 2টি ঘোড়া বাঁধা। কে আবার এলো? দ্রুত পা চালিয়ে বাড়ি ঢুকে দেখে বসবার ঘর দখল করে আছে 2 যুবক। ফ্যাকাশে চেহারার একজন চেয়ারে গা এলিয়ে দিয়ে পা তুলে দিয়েছে স্টোভের ওপর। আর একজন ষাঁড়ের মতো চেহারা জানালার পাশে দাঁড়িয়ে পকেটে হাত গুজে শীষ দিয়ে চলতি গানের সুর বাজাচ্ছে। ফেরিয়ার ঘরে ঢুকতে দুজনেই মাথায় হেলিয়ে অভিবাদন জানালো। তারপর চেয়ারে বসা ছোকরা বলল, আপনার অপেক্ষাতেই বসে আছি আমরা। এ হলো মহন্ত ড্রেভারের ছেলে, আমি স্ট্যানজারসন। শঙ্কায় দুলে উঠল ফেরিয়ারের বুক। ব্যাপারটা ততক্ষণে সে আঁচ করে নিয়েছে। কঠিন মুখে তাকালো পরপর দুজনের মুখের দিকে। স্ট্যানজারসন বলল, আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আমরা এসেছি। অবশ্য বাবাদের কথাতেই আসা। আমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে পারেন। ব্রাদার ড্রেভারের এখন পর্যন্ত 7 জন স্ত্রী, আমার মাত্র 4 জন। সে কারণে আমার দাবি অগ্রগণ্য। সঙ্গে সঙ্গে প্রতিবাদের সুরে যুবক ড্রেভার চিৎকার করে বলে উঠল, ব্রাদার স্ট্যানজারসন, এটা কোনো কাজের কথাই নয়। কে কটা বউকে পুষতে পারে বিবেচ্য বিষয় হলো সেটাই। গায়ে জ্বালা ধরে গিয়েছিল ফেরিয়ারের। ইচ্ছে হচ্ছিল ঘোড়ার চাবুকটা টেনে নিয়ে কষে বসিয়ে দেয় 2 অসভ্য ছোকরার পিঠে। অনেক কষ্টে নিজেকে সংযত রেখে যুবকদের সামনে এগিয়ে এসে কড়া গলায় বলল, শোনো ছোকরা, আমার মেয়ে যখন ডাকবে তখন এসব কথা নিয়ে এসো। তার আগে আর কোনোদিন এ বাড়িতে পা দেবার চেষ্টা করবে না। বলতে বলতে ফেরিয়ারের রোদে পোড়া বাদামি মুখ হিংস্র হয়ে উঠল। রাগের কারণটা যেন বুঝতে পারিনি এমনি অবাক হওয়া মুখে 2 মূর্তিমান ফেরিয়ারের মুখের দিকে চোখ তুলে তাকালো। লোকটার মাথায় গন্ডগোল নেই তো? মেয়েকে বিয়ে করতে চাইছে মহন্তদের ছেলে, কৃতার্থ না হয়ে খেপে উঠছে মোষের মতো।
এখনো দরজা খোলা আছে, নইলে জানালা দিয়েই দুজনকে বেরোতে হবে। প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে শীর্ণ দীর্ঘ হাত তুলে ধরল ফেরিয়ার দরজার দিকে। রাগে অপমানে ফ্যাকাশে হয়ে গেল মহন্তদের দুই গুণধর পুত্রের। কথা বলা নিরাপদ নয় বুঝতে পেরে দুজনেই সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। ফটকের দিকে যেতে যেতে স্ট্যাঞ্জারসন ক্রোধকম্পিত কণ্ঠে বলল, এর ফল আপনাকে ভুগতে হবে বলে গেলাম। 4 মহন্তের নির্দেশ আপনি পায়ে ঠেলেছেন, কথাটা মনে রাখবেন। প্রচণ্ড আক্রোশে গর্জন করে উঠে ফেরিয়ার বন্দুক আনতে ছুটল। লুসি এগিয়ে এসে বাধা দিল। বাবাকে চাপটে ধরে বলল, বাবা মাথা ঠান্ডা করো, জেফারসনকে ফিরে আসতে দাও। মেয়ের কথায় যেন সম্বিত ফিরে পেল ফেরিয়ার। উটার এই মর্মন উপনিবেশে মহন্তদের অবাধ্যতার পরিণাম তার অজানা নয়। সে দেখেছে সামান্য অপরাধের দায়েও অর্থ প্রতিপত্তিশীল ব্যক্তিদেরও চরম মূল্য দিতে হয়েছে। রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে গেছে তারা। গির্জার দখলে গেছে তাদের বিষয় সম্পত্তি। আজকের ঘটনার পর নিজের সম্ভাব্য পরিণতির কথা ভেবে অন্তরাত্মা শিউরে উঠল ফেরিয়ারের। সমাজে যতই মান্যগণ্য হোক না কেন, সে মর্মনদের অদৃশ্য রহস্যময় সংগঠনের কবল থেকে কেউ রক্ষা করতে পারবে না তাকে। সর্বশক্তিমান অবতার ইয়ং বাড়ি বয়ে এসে তাকে হুঁশিয়ারি জানিয়ে গেছে। ত্রাসে শঙ্কায় ভেতরটা কুকড়ে এলেও ফেরিয়ার মেয়েকে তা বুঝতে দিল না। সহজ নিরুদ্বেগ ভাব টেনে রাখবার চেষ্টা করলো চোখে মুখে। লুসির সতর্ক চোখ কিন্তু ফাঁকি দিতে পারল না ফেরিয়ার। সহজেই বাবার মনের অবস্থা সে আঁচ করতে পারল। জেফারসনের কথা বলে আশ্বস্ত করবার চেষ্টা করলো বাবাকে। মর্মন অবতারের পরোয়ানা পরের দিনই এসে হাজির হলো। সকালে ঘুম থেকে উঠে ফেরিয়ার সবিস্ময়ে দেখল গায়ের চাপায় পিন দিয়ে এক টুকরো কাগজ আটা। আঁকাবাঁকা হরফে তাতে লেখা, 29 দিন দেওয়া হলো প্রায়শ্চিত্তের জন্য। শিরশির করে একটা ঠান্ডা ধারা বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। তার মনে পড়ল ইয়ং তাকে 1 মাসের সময় দিয়ে গিয়েছিল। অদৃশ্য অনুচরের সংকেত লিপি স্মরণ করিয়ে দিল। 30 দিনের একদিন গত হলো। রাতের অন্ধকারে নিঃসারে এসে রেখে গেছে এই চিরকুট, অথচ শোবার আগে দরজা জানালা সে নিজের হাতেই এঁটে বন্ধ করেছিল। গোপনচারী এমন শক্তিধর শত্রুর সঙ্গে কি করে এঁটে উঠবে ফেরিয়ার? এই ঘোর বিপদে পাশে দাঁড়াবার মতো একমাত্র জেফারসন ছাড়া দ্বিতীয় কেউ নেই, কিন্তু সেও এখন নাগালের বাইরে। ফেরিয়ার চিরকুটটা দুমড়ে মুচড়ে বাইরে ফেলে দিল। লুসিকে কিছুই জানালো না এ ব্যাপারে। পরের দিন ঘটল আরো ভয়ঙ্কর ব্যাপার। মেয়েকে নিয়ে ব্রেকফাস্টে বসেছে ফেরিয়ার। এমন সময় কড়িকাঠির দিকে তাকিয়ে সবিস্ময়ে চেঁচিয়ে উঠল লুসি। ফেরিয়ার তাকিয়ে দেখে পোড়া কাঠ দিয়ে লেখা একটা সংখ্যা, 28। ফেরিয়ার সবই বুঝল, কিন্তু মেয়েকে ভাঙল না কিছুই। সে রাতে বন্দুক নিয়ে পাহারায় বসে রইল ফেরিয়ার। কান সজাগ রাখলো খরগোশের মতো, কিন্তু কাউকেই নজরে পড়ল না, কোনো শব্দও কানে এলো না। পরদিন দরজা খুলতেই দেখলো পাল্লায় রং দিয়ে বড় বড় করে লেখা 27। উদ্বেগে উৎকণ্ঠায় এইভাবে একটার পর একটা অভিশপ্ত রাত কেটে চলল। আর অদৃশ্য শত্রু বাড়ির কোথাও না কোথাও লিখে রেখে যাচ্ছে অবশিষ্ট দিনের হিসাব। 1 মাস শেষ হতে আর কতদিন বাকি। একটা করে দিন কমছে, আর নিঃসীম আতঙ্ক ক্রমশ ভারী হয়ে বসছে বুকের উপরে। উদ্ভ্রান্ত ভয়ার্ত ফেরিয়ার একাই বয়ে চলেছে এই বোঝা। জেফারসনের আশায় বুক বেঁধেছিল কিছুদিন, কিন্তু একে একে দিনের মেয়াদ হ্রাস পেয়ে যখন 3 এসে ঠেকল, সেই প্রত্যাশাও হয়ে এলো ক্ষীণ। ফেরিয়ার বুঝতে পারল বৃথা দিন গোনা, পরিত্রাণের আর পথ নেই। পালিয়ে যে বাঁচবে সে উপায়ও নেই। পাহাড় ঘেরা এই উপনিবেশ থেকে পালাবার পথ তার অজানা। তাছাড়া পথের মোড়ে মোড়ে বসে গেছে সতর্ক প্রহরা। এই পরিস্থিতিতে আত্মসমর্পণ ছাড়া বাঁচবার আর রাস্তা নেই। প্রতীক্ষার শেষ প্রান্তে পৌঁছে মরিয়া হয়ে উঠল ফেরিয়ার। জীবন যায় যাবে, তবু মেয়েকে এভাবে বিসর্জন হতে দেব না। দিন রাত তন্ময় হয়ে কেবল এসব ভাবনাই ভাবে অসহায় ফেরিয়ার। আকুল কান্না দুমড়ে মুচড়ে বুক ভেঙে গলা ঠেলে আসতে চায়। অতি কষ্টে সংযত করে নিজেকে। 2 সংখ্যাটি যেদিন বাড়িতে বিজ্ঞাপিত হলো, সেদিন রাতে আর নিজেকে সামলাতে পারল না ফেরিয়ার। 1 মাসের মেয়াদ শেষ হতে আর 1 দিন বাকি। তারপর কি হবে লুসির?
ভাবতে ভাবতে অসহায় অক্ষম ফেরিয়ার চোখ ঢেকে কেঁদে ওঠে হু হু করে। সহসা কান্না থামিয়ে কান সজাগ করে ফেরিয়ার। এই নিস্তব্ধ নিশীথে কোথায় যেন একটা শব্দ হলো। কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে কান পেতে থাকলো। হ্যাঁ, দরজার কাঠে যেন আলতো টোকার শব্দ। ছিটকে হলঘর পেরিয়ে দোরগোড়ায় এসে দাঁড়ায় ফেরিয়ার। নিশ্চয়ই শেষ দিনের বিজ্ঞপ্তি কেউ লিখতে এসেছে। সহ্যের শেষ সীমায় দাঁড়িয়ে চোয়ালে চোয়াল চেপে এক মুহূর্ত ভাবল ফেরিয়ার। তারপরই এক ঝটকায় খিল তুলে পাল্লা খুলে দিল। নিস্তব্ধ নিরুপ্রদব রাত বাইরে। আকাশের তারার ক্ষীণ আলোতে তীক্ষ্ণ দৃষ্টি চালিত করলো বাগানে, কিন্তু বেড়ার ঘেরের অভ্যন্তরে অস্পষ্ট কোনো ছায়াও নজরে পড়ল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়াতেই সহসা পায়ের দিকে নজর পড়তে চমকে উঠল ফেরিয়ার। মুখ থুবড়ে মাটির উপরে টান টান হয়ে পড়ে রয়েছে একটি লোক। আতঙ্কে দুপা ছিটিয়ে এসে চিৎকার করে উঠতে যাচ্ছিল ফেরিয়ার। তার আগেই দেখলো সাপের মতো বুকে হেঁটে মানুষটা ঘরের মধ্যে গিয়ে ঢুকলো। পরক্ষণে উঠে দাঁড়িয়ে ঘরের পাল্লা দুটো বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়ালো। জেফারসন হোপ! এ কি তুমি? যেন মুক্তির আনন্দ উদ্গত হলো ফেরিয়ারের কণ্ঠ থেকে। এভাবে আসতে গেলে কেন? ঘরে টেবিলে তখনও ফেরিয়ারের রাতের খাবার ঢাকা ছিল। জেফারসন টেবিলে বসে ঠান্ডা খাবার মুখে তুলতে তুলতে বলল, আগে কিছু খেয়ে নেই, পরে কথা হবে। দুটো পুরো দিন পেটে দানা পানি কিছু পড়েনি। ঠান্ডা রুটি মাংস খেয়েই পেট ভরালো জেফারসন। তারপর ঘুরে বসে বলল, বাড়ির চারদিকেই পাহারা, ছুঁচ গলবার ফাঁক নেই, কিন্তু আমাকে আটকাবে সে ক্ষমতা কোথায় ওদের? জেফারসন, বড় বিপদ আমাদের। জানি আমি, কালই শেষ দিন, তাই এভাবে এ সময় আসতে হলো সুযোগ করে। আজ রাতেই যা করবার করতে হবে, আর সময় নেই। ঈগল রেভিনে দুটো ঘোড়া আর একটা গাধা বেঁধে রেখে এসেছি। দরকারি যা কিছু সঙ্গে নিয়ে নিন। পাহাড়ের মধ্য দিয়ে কারসন সিটি যাব, ঠিক করে এসেছি। তাড়াহুড়ো করে তখনই লুসিকে জাগানো হলো। খাবার দাবারের একটা পোটলা বাঁধল জেফারসন। কুজোয় ভরে নিল জল। লুসি তার দরকারি মূল্যবান জিনিসের একটা পোটলা বেঁধে জেফারসনের হাতে দিল। এতদিন পর দেখা, এমন এক পরিস্থিতিতে যে দুটো মুখের কথাও বলতে পারল না সে জেফারসনকে। কয়েক মিনিটের মধ্যেই পোটলা পুটলি বাঁধা হয়ে গেল। জেফারসন বলল, ওরা সদর দরজা আর খিড়কির দরজায় নজর রেখেছে, তবে পাশের জানালা দিয়ে বেরিয়ে ক্ষেতের মধ্যে যাওয়া যাবে। রাস্তায় পৌঁছে মাইল 2 গেলেই ঘোড়ার কাছে পৌঁছতে পারবো। এখনই বেরিয়ে পড়লে ভোর নাগাদ পাহাড়ের মাঝামাঝি পৌঁছানো যাবে। পথের অবস্থা কেমন? ফেরিয়ার শঙ্কিত দৃষ্টিতে জানতে চায়। জেফারসনের ঢিলা পোশাকের সামনে উকি মারছিল রিভলভারের কুদো। তার উপর হাত রেখে সে দৃপ্ত তেজে বলে উঠল, যেমনই হোক আমাদের এগোতে হবে। শেষ হবার আগে অন্তত কয়েকটাকে তো নিয়ে যেতে পারবো। জেফারসন বেশ কিছু সোনার মোহর আর নোট সঙ্গে এনেছিল, তুলে দিল ফেরিয়ারের হাতে। নিজের কাছে যা ছিল সব একসঙ্গে থলে বোঝাই করে ঘাড়ে নিল সে। জেফারসন খাবারের পুটলি আর জলের কুজো নিল। লুসি নিল নিজের পোশাক আশাকের পুটলি। বাড়ির সব আলো নেবানো, আকাশে হালকা মেঘের আস্তরণ। জানালা খুলে একে একে সবাই নেমে এলো বাগানে। তারপর হেঁট হয়ে রুদ্ধ নিঃশ্বাসে ঝোপের আড়ালে গা ঢেকে এসে পৌঁছলো শস্য ক্ষেতের ধারে। সামনেই একটা ফাঁক, তার ভেতর দিয়ে গলে ক্ষেতের মধ্যে ঢুকতে হবে। পথ দেখিয়ে সামনে চলছে জেফারসন। ফাঁকের মধ্যে ঢুকতে গিয়ে কিন্তু থমকে গেল। আচমকা ঘুরে দাঁড়িয়ে দুহাত চেপে বাপ বেটিকে মাটিতে শুইয়ে দিল। পরক্ষণে নিজেও পড়ে রইল নিশ্চল হয়ে। এই সময়ই একটা নিশাচর পাহাড়ি পেঁচা ডেকে উঠল কর্কশ কণ্ঠে, গজ কয়েক দূরেই। খানিকটা দূর থেকে যেন জবাবে ডেকে উঠল আর একটা পেঁচা। পেঁচার ডাক থামতেই সামনের ক্ষেতের ফাঁকের ভেতর থেকে একটা আবছায়া ছায়ামূর্তি উঠে দাঁড়ালো। এই ফাঁকাটাতেই ঢুকতে যাচ্ছিল জেফারসন। তার সতর্ক বুনো কান বিপদের আভাস পেয়েই রুখে দিয়েছিল। দেখা গেল মাটি ছেড়ে উঠে দাঁড়াতেই সেই ছায়ামূর্তির মুখ থেকে বেরিয়ে এলো পেঁচার কর্কশ ডাক। সেই ডাক শুনে অন্ধকারের মধ্য থেকে এগিয়ে এলো আর একটা ছায়ামূর্তি। প্রথম মূর্তি বলল, মনে থাকে যেন কালকে মাঝরাতে নিশাচর হুইপার হুইল পাখি 3 বার ডাকবে পরপর। ঠিক আছে ব্রাদার, ড্রাইভারকে জানিয়ে দেব, বলল দ্বিতীয় মূর্তি।
ব্রাদার ড্রেবার যেন সবাইকে বলে দেয় 9 to 7, 7 to 9। দুই মূর্তি দুদিকে এগিয়ে মিশে গেল অন্ধকারের মধ্যে। মাটির ওপর মরার মতো পড়ে থেকে সবই শুনল জেফারসন। সংকেত আর পাল্টা সংকেত ধ্বনি কানে লেগে রইল তার। পায়ের শব্দ দূরে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুজো হয়ে উঠে দাঁড়ালো জেফারসন। তারপর বাপ বেটিকে টানতে টানতে সেই ফাঁকের ভেতর দিয়ে গলে গিয়ে ছুটতে লাগলো সামনে। কারোর মুখে কোনো কথা নেই, হেট হয়ে কেবল ছোটা। লুসি দম ফুরিয়ে থমকে গেলে পাজা কোলে করে তুলে নিয়ে ছুটেছে জেফারসন। মাঝে মাঝে ফিস ফিস করে বলছে, সাবধান, চারপাশে শান্ত্রীদের প্রহরা, তাড়াতাড়ি পার হয়ে যেতে হবে। হাঁপাতে হাঁপাতে হাই রোডে পৌঁছলো তিনজন, কিন্তু থামলো না, ছুটতে লাগলো আরো বেগে। কিছু দূরেই একটা এবড়ো থেবড়ো পায়ে চলা পথ বেরিয়ে পাহাড়ের দিকে গেছে। এদিককার পথঘাট জেফারসনের মুখস্থ। মোড় ঘুরল পায়ে চলা পথে। বন্ধুর দুর্গম পথ, মাঝে মাঝে পাথরের বাধা। একটা সংকীর্ণ নদীকাত পেরিয়ে একে বেঁকে আরো বেশ কিছুটা এগিয়ে চারদিকে উঁচু পাথরের পাঁচিল ঘেরা একটা নিভৃত অঞ্চলে এসে থামলো সকলে। বাইরে থেকে দেখা যায় না বলে বাহনগুলো বাঁধা ছিল এখানেই। জেফারসন ঝটপট লুসিকে বসিয়ে দিল গাধার পিঠে। তারপর নিজেরা দুজনে দুই ঘোড়ার পিঠে চেপে বসল। ঘোড়া হাঁকিয়ে চলল বিপজ্জনক খাড়াই পথে। সামনে দুস্তর পথ, পেছনে শত্রুর ভয়, মনে শঙ্কা। সব কিছু উপেক্ষা করে দুরন্ত প্রাণশক্তিতে ভরপুর জেফারসন ঘোড়া হাঁকিয়ে চলেছে। পরপর লাইন দিয়ে চলেছে তিনজনের বাহন। একদিকে মাথা তুলে দাঁড়ানো দেয়ালের মতো খাড়া পাথরের পাহাড়, আর একপাশে অমসৃণ পাথরের চাই, ইতস্তত ছড়ানো। তার মধ্যে দিয়ে যে সংকীর্ণ পথরেখা, অতি সতর্ক দৃষ্টিতে সেই পথে বাহন চালনা করতে হচ্ছে। যতই এগোচ্ছে ততই দূরে সরে যাচ্ছে মহন্তদের অভিশপ্ত শহর। বুকের পাষাণ ভারও যেন হালকা হচ্ছে ততই। নিস্তব্ধ দুর্গম পাহাড়ি পথে চলতে চলতে সহসা ভয়ার্ত রবে চেঁচিয়ে উঠল লুসি। সামনেই বিশাল এক পাথরের মাথার উপরে দাঁড়িয়ে এক শান্ত্রী, হাতে বন্দুক। তারাজলা আকাশের পটভূমিতে পরিষ্কার দেখতে পেল জেফারসন তাকে। পথচারী তিন মূর্তিকেও দেখতে পেয়েছে শান্ত্রী। গলা চড়িয়ে হাঁক দিল, কে যায়? নিস্তব্ধ গিরিসংকটের পাথরে পাথরে প্রতিধ্বনি তুলে দূরে মিলিয়ে গেল সেই চিৎকার ধ্বনি। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানো পেশিবহুল শক্ত দেহে দামাল ভয়শূন্য মন জেফারসনের। শান্ত্রীর হাত কানে যেতেই জিনে ঝোলানো রাইফেলের হাত রেখে চিৎকার করে বলল, নেভাদার অভিযাত্রী। বন্দুকের ট্রিগারে হাত রেখে নিঃসঙ্গ প্রহরী বলল, কার হুকুমে? এক মুহূর্ত চিন্তা না করে জবাব দিল জেফারসন, 4 মহন্তর হুকুমে, 9 to 7। বাগানের পথে শুনে আসা সংকেত প্রতি সংকেতের বয়ান মনে রেখেছিল জেফারসন, তাই সঙ্গে সঙ্গে জবাব দিল, 7 to 9। প্রতি সংকেত শুনে সন্তুষ্ট হলো শান্ত্রী, বোঝা গেল। বলল, এগিয়ে যান, ঈশ্বর পথ নির্বিঘ্ন করুন। মহন্তদের এলাকার শেষ এখানেই। সর্বশেষ পাহারার ঘাটি পার হওয়া গেল। পথ এখন থেকে অনেক চওড়া হয়ে গিয়েছে। শান্ত্রীর জবাবে নিশ্চিন্ত হয়ে দ্রুত ঘোড়া হাঁকালো 3 পলাতক। সামনে বিস্তৃত মুক্তির পথ। দীর্ঘ সংকীর্ণ গিরিসংকটের পথেই রাতটা কাটালো। বিরামহীনভাবে কখনো পাশাপাশি কখনো পেছন পেছন সার দিয়ে চলেছে দুটি ঘোড়া আর একটি গাধা। চলতে চলতে ভোরের সূর্য যখন লাল আভা ছড়িয়ে দিয়েছে পাহাড়ের মাথায় মাথায়, সেই সময়ে ওরা পৌঁছালো একটা খরস্রোতা নদীর ধারে। ঘোড়াগুলোকে জল খাওয়ানো হলো এখানে। নিজেরাও পাথরের উপরে বসে প্রাতরাশ সেরে নিল। ক্লান্তি আর অবসাদের শরীর ঝিমিয়ে আসতে চাইছে, কিন্তু দুদণ্ড বসে বিশ্রাম নেবার সময় নেই। ক্লান্তিহীন জেফারসন তাড়া দিয়ে বলে ওঠে, এখনো বিশ্রামের সময় আসেনি, অনেক পথ ভাঙতে হবে এখনো, নইলে আর প্রাণ বাঁচানো যাবে না। কারসন সিটিতে পৌঁছে নিশ্চিন্ত হয়ে বিশ্রাম নেওয়া যাবে। আবার শুরু হলো 3 মূর্তির পথ চলা, সংকীর্ণ গিরিসংকট বেয়ে এগিয়ে চলা। গোটা দিনটা কাটলো একইভাবে। রাতে কয়েক ঘন্টার জন্য সামান্য বিশ্রাম জুটল বটে। সূর্য ওঠার আগেই শুরু হলো আবার যাত্রা। এদিকে সঙ্গের খাবারও নিঃশেষ হয়ে এসেছে। তার জন্য অবশ্য ঘাবড়ায় না জেফারসন।
পাহাড়ে ঘূর্ণিবৃত্তির উপায় তার জানা। এখন দরকার নিরাপত্তা। শত্রুর লৌহ মুষ্টি যেখানে পৌঁছবে না এমন একটা জায়গা। পেছনে এখনো পর্যন্ত অবশ্য শত্রুর আভাস নজরে পড়েনি। এই যাত্রা হয়তো প্রাণ বেঁচে গেল। দুপুরের দিকে একটা জায়গায় ঘোড়া থামালো জেফারসন। পাহাড়ের খাঁজে ঘোড়া বাঁধল। তারপর শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালালো। কনকনে ধারালো হাওয়ায় গা গরম না করলে আর চলছে না। ঠিক জায়গা দেখে বাপ বেটিকে বসিয়ে দিয়ে রাইফেল হাতে বেরিয়ে পড়ল শিকারের খোঁজে। দাউ দাউ করে জ্বলছে আগুন। বাপ বেটিতে উবু হয়ে বসেছে আগুনের পাশে। ঘোড়া আর গাধা পাশে দাঁড়িয়ে। এই দৃশ্য পেছনে রেখে পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলল জেফারসন। গিরিসংকটের পর গিরিসংকট পার হয়ে গেল, কিন্তু কোনো শিকারই নজরে পড়ল না। কতদূর এগিয়ে গেছে বুঝতে পারছে না জেফারসন। ঘন্টা 2-3 একইভাবে ঘুরছে। ভাবছে বৃথা আর হয়রানি না হয়ে এবার ফিরবে। এমন সময় চোখে পড়ল 300-400 ফুট ওপরে একটা শিখরের কিনারে একটা ভেড়া দাঁড়িয়ে আছে। প্রকাণ্ড একজোড়া শিং মাথার উপরে স্পষ্ট দেখা যাচ্ছে। জেফারসন কাঁধের রাইফেল হাতে তুলে নিল। পাহাড়ের গায়ে গা মিশিয়ে শুয়ে পড়ে অনেকক্ষণ ধরে লক্ষ্য স্থির করল। তারপর এক সময় টিপ করে ট্রিগার টেপে দিল। অব্যর্থ লক্ষ্য। ছিটকে উঠে পাহাড়ের গায়ে আছড়ে পড়ল ভেড়াটা। তারপর ঢালু গা বেয়ে গড়িয়ে গেল নিচের উপত্যকায়। মৃত ভেড়ার শরীরের বিভিন্ন অংশ থেকে বেশ খানিকটা মাংস কেটে নিল জেফারসন। বেলা শেষ হয়ে এসেছে, এক্ষুনি না ফিরলে পথ দেখে চলা দায় হবে। শিকারের সন্ধানে কতদূর চলে এসেছে কে জানে। মাংস কাঁধে ফেলে দ্রুত পা চালালো জেফারসন। উপত্যকা থেকে বেরিয়ে অনেকগুলো গিরিসংকট একই রকম দেখতে। তাড়াহুড়ো করে চলতে গিয়ে অপরিচিত পথে চলে গেল জেফারসন। সামনেই একটা পাহাড়ি নদী। এই নদী সে আগে দেখতে পায়নি, তাই আবার ফিরল। এগিয়ে চলল আর একটা গিরিসংকট ধরে। অন্ধকার নেমে এসেছে চারপাশে। ঝাপসা হয়ে এসেছে সামনের পথ। ঘুরতে ঘুরতে পরিচিত পথে নেমে এলো জেফারসন। পা যেন আর চলতে চাইছে না। শরীরেরও অপরিসীম ক্লান্তি, তবু চলার খান্তি নেই। অনেকক্ষণ বেরিয়েছে সে। ওদিকে ওরা বাপ মেয়েতে নিশ্চয়ই তার পথ চেয়ে অধীর হয়ে উঠেছে। সহসা উল্লসিত হয়ে উঠল জেফারসন। সামনের গিরিসংকটের প্রবেশ মুখ নজরে পড়ল আবছাভাবে। চিনতে পারল, এই গিরিসংকটেই আগুন জেলে বসিয়ে রেখে দিয়েছিল দুজনকে। আনন্দে 2 হাত মুখের কাছে এনে গম্ভীর তীক্ষ্ণ শব্দ বাতাসে ছড়িয়ে দিল জেফারসন। প্রতিধ্বনির লহরী তুলে দূর থেকে দূরে মিলিয়ে গেল সেই শব্দ। জেফারসন ফিরে এসেছে, এই তার সংকেত। কিছুক্ষণ অপেক্ষা করে পাল্টা সংকেত শুনবার জন্য কান পেতে রইল, কিন্তু কোনো সাড়াই পাওয়া গেল না। আবার চিৎকার করে জেফারসন, পর পর কয়েকবার, কিন্তু নিস্তব্ধ বিজন গিরিসংকটে প্রতিধ্বনি ছাড়া আর কোনো শব্দই পাওয়া গেল না। থমকে দাঁড়িয়ে পড়ল জেফারসন। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল। পরক্ষণেই কাঁধের মাংসের বোঝা ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটে চলল সামনে। মোড় ঘুরেই সেই জায়গাটা। যাবার সময় দেখে গিয়েছিল দাউ দাউ করে আগুন জ্বলছে। এখনো আগুনের আভা দেখা যাচ্ছে বটে, কিন্তু বোঝা যায় অনেকক্ষণ আগুনে কাঠ পড়েনি। নিঃশব্দ নিস্তব্ধ চারিদিক। রুদ্ধ শ্বাসে দৌড়ে নেমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল জেফারসন। বৃদ্ধ ফেরিয়ার, লুসি, বাহন 3টি, কোনো কিছুরই চিহ্ন নেই কোথাও। জাদু বলে যেন সব উধাও হয়ে গেছে। জেফারসন বুঝতে পারে মহন্তদের অদৃশ্য ভয়ঙ্কর সংগঠনের চোখকে ফাঁকি দিতে পারেনি সে। নিঃশব্দে এগিয়ে এসে থাবা বাড়িয়ে শিকার তুলে নিয়ে গেছে। হতচকিত, কিংকর্তব্য বিমূঢ় জেফারসন, কিন্তু মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে নেয় সে। অদম্য প্রাণশক্তি সঞ্চারিত হয় দেহের প্রতিটি শিরা উপশিরায়। শক্তিশালী দুর্দান্ত শত্রুর সামনেও অসহায় মনে করে না সে নিজেকে। ধীর পায়ে এগিয়ে এসে নতুন কাঠ ফেলে ফু দিয়ে আগুন জ্বালে অগ্নিকুণ্ডে। লকলকে শিকার আলোয় তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে থাকে চারদিক। অনেকগুলো ঘোড়ার পায়ের ছাপ দেখে সে নিঃসংশয় হয় সল্টলেক সিটির আশ্বারোহী বাহিনীর স্পর্শ নিদর্শন। অতর্কিতে এসে শিকারকে তুলে নিয়ে গেছে। সহসা একদিকে চোখ পড়তে চমকে উঠে জেফারসন।
লাফ দিয়ে এগিয়ে যায় সামনে। লাল রঙের মাটির একটা ঢিবি। আগে এ ঢিবি ছিল না, সদ্য খোঁড়া। আকার আকৃতি দেখে নিশ্চল হয়ে যাবার মতো অবস্থা হয় তার। কবর নয় তো। এগিয়ে গিয়ে দেখতে পেল একটা লাঠি পোতা রয়েছে। লাঠির ডগায় আটকানো একটা কাগজের টুকরো। তাতে লেখা, জন ফেরিয়ার, সল্ট লেক সিটির প্রাক্তন বাসিন্দা, মৃত্যু 4 আগস্ট 1860। কাগজের টুকরোটা হাতে নিয়ে ক্ষিপ্তের মতো আর একটা কবরের সন্ধান করতে থাকে জেফারসন। কিন্তু না, কোথাও আর কোনো চিহ্ন দেখতে পায় না। মাথার চুলে হাত চালিয়ে মুঠি চেপে ধরে জেফারসন। লুসিকে তারা ঘোড়ায় চাপিয়ে নিয়ে গেছে। মহন্ত পুত্রদের কারো অন্তরপুরে তার সব আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের সমাধি রচিত হবে। পারা গেল না। প্রাণপাত চেষ্টা করেও নির্মম নিয়তিকে এড়ানো সম্ভব হলো না। লুসি তার সমস্ত নাগালের সীমার বাইরে। কিছুই আর করবার নেই। সহসা দেহের কোষে কোষে ধ্বনিত হতে থাকে একটা শব্দ, প্রতিশোধ। আর কিছু করার না থাকে, একটি কাজ এখনো করবার আছে। বুক ভাঙা এই শোক শান্ত করতে হলে শত্রুদের নিজ হাতে এই কুকর্মের চরম শাস্তি দিতে হবে। নিতে হবে প্রতিশোধ। অটল সংকল্পে মুষ্টি দৃঢ়বদ্ধ করে অগ্নিকুণ্ডের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে বারবার উচ্চারণ করতে থাকে জেফারসন, প্রতিশোধ চাই, প্রতিশোধ। মাংসের বোঝা কুড়িয়ে এনে ধীরে সংযত হাতে রান্না করল জেফারসন। রান্না মাংস পুটলিতে বেঁধে পর মুহূর্তে রওনা হলো ফেলে আসা পাহাড়ি পথ ধরে, যে পথে শত্রুরা তার লুসিকে লুণ্ঠন করে এগিয়ে গেছে। প্রতিহিংসার লেলিহান আগুন বুকে নিয়ে পাগলের মতো পা চালাতে থাকে জেফারসন। ক্লান্তি, অবসাদ, শোক, নৈরাশ্য সবকিছু তুচ্ছ করে ঘোড়ায় চেপে যে গিরিসংকট পার হয়ে এসেছিল সে পায়ে হেঁটে অতি কষ্টে 5 দিনে সেখানে ফিরে এলো। পাথরের গায়ে পা হয়েছে রক্তাক্ত, কাটার খোঁচায় পোশাক ছিঁড়ে হয়েছে ফালা ফালা। রাতে কোথাও 2-1 ঘন্টার বিরতি ছাড়া টানা চলেছে তার পদযাত্রা। তবুও ক্লান্তিহীন জেফারসন। নিঃশ্বাসে প্রশ্বাসে জপছে কেবল একটি শব্দ, প্রতিশোধ। চোয়ালে চোয়াল চেপে 6 দিনের দিন এসে পৌঁছলো সেই ঈগল গিরিসংকটে। মহন্তদের শহর এখান থেকে দেখা যায় অনেক নিচে। পাথরের ছায়ায় দাঁড়িয়ে আগুন জ্বলা চোখে তাকিয়ে থাকে সেদিকে। নিঃসীম অবসাদে শরীর ভেঙে আসছে, তবু রাইফেলে ভর দিয়ে তাকিয়ে দেখতে থাকে শহরের চতুর্দিক। কয়েকটা মূল সড়কে রঙিন পতাকা চোখে পড়ল। গৃহসজ্জার চিহ্ন রয়েছে ইতস্তত, কোনো উৎসবের স্পষ্ট চিহ্ন। কিন্তু হঠাৎ উৎসব কিসের? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে জেফারসন। এমন সময় ঘোড়ার খুরের শব্দ কানে আসে। চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকায়। সরাসরি তার দিকেই এগিয়ে আসছে শব্দটা। ক্রমে আশারোহী নজরে পড়ে। চিনতে পারে জেফারসন তার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু কুপার মর্মন। জেফারসন নিজেকে প্রস্তুত করে নেয়। হতভাগিনী লুসি ফেরিয়ারের খবর সংগ্রহ করতে হবে কুপারের কাছ থেকে। জেফারসন ক্লান্ত অবসন্ন পদক্ষেপে সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কুপার, চিনতে পারো? আমি জেফারসন হোপ। ঘোড়ার লাগাম টেনে অকপট বিস্ময়ে তাকিয়ে থাকে কুপার। তার জেফারসনকে চিনতে ভুল হয় না। কিন্তু সেই যৌবনদীপ্ত প্রাণচঞ্চল মূর্তির এই কি হাল? গায়ের জামাকাপড় শতচ্ছিন্ন, মুখ শুষ্ক দীপ্তিহীন, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, আপাদমস্তক কালিমাময়, যেন ভয়ঙ্কর কোনো ঝড় থেকে উঠে এসেছে। ধীরে ধীরে প্রচ্ছন্ন আতঙ্ক ছড়িয়ে পড়ে কুপারের চোখে মুখে। শরীরের কি হাল হয়েছে তোমার? শিগগির গা ঢাকা দাও। ফেরিয়ারদের ভাগিয়ে নিয়ে গিয়েছিলে বলে পরোয়ানা বেরিয়েছে তোমার নামে। 4 মহন্ত চতুর্দিকে চর লেলিয়ে দিয়েছে। তোমার সঙ্গে কথা বলাও এখন বিপদ। জেফারসন ক্লান্ত কণ্ঠে বলে, পরোয়ানার তোয়াক্কা করি না আমি। কুপার, আমাকে একটি খবর জানিয়ে যাও। তুমি আমার অনেক দিনের পুরনো বন্ধু। ঈশ্বরের নামে বলছি, নিশ্চয়ই তুমি লুসির খবর রাখো। যা জানো আমাকে বলে যাও। লুসি ফেরিয়ার এখন কোথায়? ড্রেবার ছোকরার অন্তপুরে। বিয়ে হয়েছে কালই। মাথাটা ঘুরে গেল জেফারসনের। মুখ হলো রক্তশূন্য। কোনো রকমে নিজেকে সামলে একটা পাথরের গায়ে বসে পড়ল। লুসির বিয়ে হয়ে গেছে?
কোনো রকমে দম টানতে টানতে বলল জেফারসন, দেখছো না এন্ডোমেন্ট হাউসে পতাকা উঠছে? কালই বিয়ে হয়ে গেল। বিয়ে নিয়ে গন্ডগোল পাকিয়ে উঠেছিল ড্রেভার আর স্ট্যানজারসনের মধ্যে। যে দলটা তোমাদের পেছনে ছুটেছিল ওরাও ছিল তাদের মধ্যে। লুসির বাবাকে গুলি করে মেরেছিল স্ট্যানজারসন, সেই কারণে সে ছিল বড় দাবিদার। শেষ পর্যন্ত অবশ্য ড্রেভারের দল ভারী হয়ে গেল মিটিংয়ে। অবতার ড্রেভার ছোকরাকেই দিল লুসিকে। মেয়েটাকে দেখেছি আমি, এর মধ্যেই শেষ হয়ে এসেছে। বেশি দিন টিকবে বলে মনে হয় না। শুনতে শুনতে উঠে দাঁড়ায় জেফারসন। উত্তেজনায় কাঁপতে কাঁপতে চলতে লাগলো সামনের দিকে। কুপারও কথা বাড়ালো না, নিজের পথে চলে গেল। পেছনে রেখে গেল প্রতিহিংসা তাড়িত হিংস্র ভয়ঙ্কর জেফারসনকে। কুপার যে আশঙ্কা প্রকাশ করে গিয়েছিল মাসখানেকের মধ্যেই তা সত্য হয়ে দেখা দিল। ঘৃণিত বিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল লুসি। বিয়ের পর থেকেই বিছানা নিয়েছিল, সেই বিছানা থেকে আর উঠে দাঁড়ালো না। 1 মাস পার না হতেই সব শেষ হয়ে গেল। ড্রেভার ছোকরার নজর ছিল জন ফেরিয়ারের সম্পত্তির দিকে। লুসির মৃত্যু হলো বটে, কিন্তু সম্পত্তির মালিকানা তার হাতে এসে গেল। ফুর্তি কিছু কমলো না তার। এদিকে অন্যান্য বউরা মরা আগলে রইল সারা রাত। কবরে দেওয়ার আগের রাত এইভাবেই কাটাতে হয়, এটাই মর্মন প্রথা। মেয়েরা ঘরে কফিন আগলে বসে আছে। রাত গভীর, এমন সময় ঘটল এক আশ্চর্য কাণ্ড। আচমকা ঘরের দরজা খুলে গেল সশব্দে। ছুটে ঘরে ঢুকলো রোদে পড়া বিধ্বস্ত চেহারার একটা মূর্তি। ভয়ে কাঠ হয়ে গেল মেয়েরা। সেই মূর্তি তীব্র চোখে মেয়েদের দিকে তাকিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল কফিনের পাশে। হাঁটু গেড়ে বসলো। উবু হয়ে প্রাণহীন হিমশীতল ললাটে ঠোঁট ছুঁয়ে এক ঝটকায় আঙুল থেকে টেনে নিল বিয়ের আংটি। বিভৎস বিকৃত মুখে বলে উঠল, এ আংটি কবরে যাবে না। বলেই ঝড়ের বেগে ছিটকে বেরিয়ে গেল ঘর থেকে। উপস্থিত মেয়েদের কিছু বুঝে উঠবার আগেই পলকের মধ্যে ঘটে গেল ঘটনাটা। কারোর মুখে টুস শব্দটি পর্যন্ত বেরোল না। লুসির মৃত্যুর পর পার হলো কয়েক মাস। ইতিমধ্যে চারদিকে ছড়িয়ে পড়ল একটা গুজব। শহরের উপকণ্ঠে নির্জন গিরিসংকটে নাকি একটা ভৌতিক মূর্তিকে দেখা যাচ্ছে। কাকে যেন খুঁজে ফিরছে সেই মূর্তি। একদিন স্ট্যানজারসন জানালায় দাঁড়িয়েছিল। সহসা একটা বন্দুকের গুলি ছুটে এলো পাহাড়ের দিক থেকে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট গুলিটা ভাগ্যক্রমে তার মাথায় না লেগে বিদ্ধ হয় দেয়ালে। আর একবার পাহাড়ে টহল দেবার সময় ওপর থেকে একটা বিশাল পাথরের চাঙ্গর গড়িয়ে পড়ে ড্রেভারের মাথার উপর। ভাগ্যক্রমে পা হড়কে পড়ে যাওয়ায় পাথরটা আঘাত না করে পাশ দিয়ে বেরিয়ে যায়। এই দুটি ঘটনার পরেই সেই ভৌতিক মূর্তির রহস্য স্পষ্ট হয়ে যায় সকলের কাছে। সদল বলে তল্লাশি চালানো হলো পাহাড়ে, কিন্তু কোনো হদিস পাওয়া গেল না জেফারসন হোপের। ড্রেভার আর স্ট্যানজারসন ছোকরা নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণে আনলো বাধ্য হয়ে। বাড়ির বাইরে বেরোনো বন্ধ করলো। সতর্ক পাহারা বসালো বাড়ির চারদিকে। বিশেষ কারণে বাইরে কাউকে বেরোতে হলে শান্তি বেষ্টিত হয়ে বেরোয়। এভাবে চলল কিছুদিন। নতুন কোনো ঘটনা আর ঘটল না। পাহাড়েও ভৌতিক মূর্তি আর নজরে পড়ে না কারোর। শত্রুর ভয় কমলো খানিকটা। এদিকে জেফারসন নিয়েছে নতুন পরিকল্পনা। প্রতিহিংসার দহনে দগ্ধ হচ্ছিল সে। শত্রুকে আঘাত করবার সুযোগের প্রতীক্ষায় রোদে পুড়ে জলে ভিজে অনাহারে অনিদ্রায় কাটছিল তার দিন। ফলে শরীর ক্রমশই অশক্ত হয়ে আসতে লাগলো। সে বুঝতে পারলো এভাবে নিজেকে শেষ করে ফেললে তার প্রতিজ্ঞা পালন আর হবে না। নিজের হাতে শত্রুকে শাস্তি দিতে হলে শরীরটাকে সবল সক্ষম রাখা দরকার। পাগলা কুকুরের মতো এভাবে ঘুরতে থাকলে কদিন আর দেহে ধরে রাখা সম্ভব হবে প্রাণ। এভাবে শত্রুপক্ষের আশা পূরণ হতে দেবে না সে। তার চাই রক্তাক্ত প্রতিশোধ। জন ফেরিয়ার আর লুসি ফেরিয়ারের খুনের প্রতিশোধ। নতুন করে প্রতিহিংসার অভিযান শুরু করতে হলে চাই অনেক টাকা আর সবল সুস্থ শরীর। তাই বুকে দাউ দাউ আগুন নিয়ে একদিন জেফারসন পাহাড় ছেড়ে ফিরে গেল নেভাদার খনি অঞ্চলে। 1 বছর পরেই ফিরে আসার সংকল্প নিয়েছিল জেফারসন, কিন্তু নানান পরিস্থিতির জন্য এক এক করে 5টা বছর তাকে শেষ পর্যন্ত থাকতে হলো। এই 5 বছরে একদিনের জন্য সে ভুলে থাকেনি তার সংকল্পের কথা। বাইরে থেকেছে শান্ত ধীর, ভেতরে চলেছে প্রতিহিংসার অনল। যতদিন গেছে সেই অনলের দাহ মন্দীভূত না হয়ে বৃদ্ধি পেয়েছে শতগুণ।
তারপর একদিন ছদ্মবেশের নাম পাল্টে ফিরে এলো সল্ট লেক সিটিতে। মনে আশঙ্কা থাকলেও আমল দেয়নি জেফারসন। তার সামনে তখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক অপরাধীদের ওপর বদলা নিতে হবে। দীর্ঘ 5 বছরের ব্যবধানে হাওয়া পাল্টে গিয়েছিল সল্ট লেক সিটির। জেফারসন শুনল গির্জার বিরুদ্ধে একদল নবীন সদস্য মাথা তুলে দাঁড়িয়েছে। ধর্ম নিয়ে মতভেদের ফলে মহন্তদের খবরদারি দমিত হয়েছে। ধর্মবিরোধী বলে ঘোষিত হয়েছে কিছু নাম। তাদের মধ্যে রয়েছে ড্রেভার আর স্ট্যানজারসন। প্রাণের আশঙ্কায় দেশ ছেড়ে পালিয়েছে তারা। কোথায় গেছে কেউ জানে না। তবে গুজব শোনা গেল ড্রেভার বিষয় সম্পত্তি বেচে বিস্তর নগদ টাকা নিয়ে গেছে সঙ্গে। স্ট্যানজারসন দেশ ছাড়া হয়েছে কপর্দকহীন অবস্থায়। হতাশ হলেও ভেঙে পড়ল না জেফারসন। বুকের ভেতরের জ্বলন্ত হুতাশন নিয়ে নতুন অভিযান শুরু করলো সে। সামান্য যা পুঁজি হাতে ছিল তাই নিয়েই সে ঘুরতে লাগলো যুক্তরাষ্ট্রের শহর থেকে শহরে। রক্তের নেশায় তখন তার উন্মুক্ত অবস্থা। হাতের পুঁজি ফুরিয়ে গেলে কোনো একটা জীবিকা বেছে নিচ্ছে। কিছুদিন পরেই আবার নেমে পড়েছে পথে। অহর্নিশ এই অন্বেষণ বৃথা গেল না জেফারসনের। ওহিওর ক্লিভল্যান্ডে এক ঝলকের জন্য দেখতে পেল একটা মুখ, যে মুখের সন্ধানে সে পাগলা কুকুরের মতো ছুটছে শহর থেকে শহরে। সঙ্গে সঙ্গে প্ল্যান ছকে ফেলল জেফারসন। জানালায় দাঁড়িয়ে ড্রেভারও পলকের জন্য দেখেই চিনতে পেরেছিল তার শত্রুকে। সে এখন মস্ত ধনী, স্ট্যানজারসন তার সেক্রেটারি। মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে দুজনে গেল পুলিশ ফাঁড়িতে। জানালো একজন পুরনো শত্রু তাদের খুন করবার উদ্দেশ্যে পেছনে পেছনে ঘুরছে। খুঁজে খুঁজে সেই রাতেই জেফারসনকে হাজতে পোড়া হলো। জামিনের টাকা দিতে না পারায় কয়েক সপ্তাহ হাজতবাস করতে হলো তাকে। বেরিয়ে এসে আর শত্রুর নাগাল পেল না। বাড়ি শূন্য। শুনল সেক্রেটারিকে নিয়ে ড্রেভার ইউরোপে পাড়ি জমিয়েছে। এবারে অভিযান শুরু হলো এক মহাদেশ থেকে আর এক মহাদেশে। কষ্টে সৃষ্টে পাথায়ে জমিয়ে শত্রুর অন্বেষণে ছুটল জেফারসন। পিটার্সবার্গে গিয়ে শুনল পালিয়েছে আরেক শহরে। এইভাবে ধাওয়া করে শেষ পর্যন্ত নাগাল পেয়ে গেল দুই পাপিষ্ঠের। বোঝাপড়াটা হলো লন্ডন শহরে। ততদিনে যুবক জেফারসন হোপ আর যুবক নেই। পাক ধরেছে মাথার চুলে। দীর্ঘ বলিষ্ঠ দেহে এসেছে শীর্ণতা, কিন্তু বুকের আগুন রইল দগদগে। সংকল্প অটল অবিচল। এর পরের কাহিনী শোনা যাবে প্রতিহিংসা পাগল প্রায় বৃদ্ধ জেফারসনের নিজের মুখ থেকেই। তার জবানবন্দি ডক্টর ওয়াটসনের খাতায় যেভাবে লেখা হয়েছিল হুবহু তাই তুলে ধরছি। প্রচন্ড ধস্তাধস্তির পর আসামিকে হাতে পায়ে বাঁধন দিয়ে নিশ্চিন্ত হলাম আমরা। এমন শক্তিমান পুরুষ আগে চোখে পড়েনি। রোদে পোড়া তামাটে মুখে যেন ঠিকরে পড়েছে অফুরন্ত প্রাণ শক্তি। আসামি নিজেই একসময় আশ্চর্য শান্ত কণ্ঠে বলে উঠল, এবারে নিশ্চয়ই থানায় যেতে হবে। আমার গাড়ি নিচেই রয়েছে, হাত পায়ের বাঁধন খুলে দিন, নিজেই হেঁটে যাচ্ছি। আমার শরীরের ভার নিতান্ত কম নয়, বয়ে নিতে কষ্ট হবে আপনাদের। আসামির কথা শুনে লেস্ট্রেড আর গ্রেগসন দৃষ্টি বিনিময় করল। ধৃত আসামির মুখে এমন প্রস্তাব তারা জীবনে কোনোদিন শোনেনি। শার্লক হোমস তৎক্ষণাৎ হেঁট হয়ে পায়ের বাঁধন খুলে দিল। পা টান টান করে দাঁড়িয়ে উঠে সকৃতজ্ঞ চোখে তাকালো সে হোমসের দিকে। তারপর বলল, আমাকে কি করে যে খুঁজে বার করলেন বুঝতে পারছি না। আপনার ক্ষমতা সত্যিই অদ্ভুত। শার্লক হোমসের নির্দেশে দুই ডিটেকটিভ ততক্ষণে উঠে পড়েছেন আসন ছেড়ে। আমাকেও সঙ্গে নেওয়া হলো। সকলে মিলে আসামিকে আগে গাড়িতে তুলে দিয়ে আমরা উঠে বসলাম। গাড়ি চালিয়ে নিয়ে চলল লেস্ট্রেড নিজে। থানায় পৌঁছে রীতিমাফিক যা যা করবার অফিসাররা যন্ত্রের মতো কর্তব্য শেষ করল। এই সময় আর একবার আসামি আমাদের চমকে দিল। থানার কর্তব্যরত অফিসার জানিয়েছিল এই সপ্তাহের মধ্যেই তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে। অতএব তার বলার কিছু থাকলে সে বলতে পারে। কয়েদি বলে উঠল, সবই বলবো আমি, অনেক কিছু বলবার আছে। তবে আমাকে হয়তো কোর্টে আর শেষ পর্যন্ত যেতে হবে না। বুকটা পরীক্ষা করলেই বুঝতে পারবেন। হোমসের ইঙ্গিতে আমি উঠে গিয়ে কয়েদির বুকে হাত রাখলাম, কিন্তু সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। সর্বনাশ! বুকের খাঁচার ভেতরে একটা তোলপাড় চলেছে। মুহুর্মুহু কেঁপে উঠছে বুকের দেয়াল।
হোমসের দিকে শঙ্কিত দৃষ্টি ফেলে বললাম, এ যে অ্যাওর্টিক অ্যানিউরিজমের কেস। ধমনী ফুলে উঠেছে, রক্তচাপ সইতে না পেরে দেওয়াল যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। ঠিকই ধরেছেন, হেসে বলল জেফারসন হোপ। পাহাড়ে পর্বতে ক্লান্তিহীনভাবে অনাহারে অনিদ্রায় ঘুরে ঘুরে কাটাতে হয়েছে অনেকদিন। এরই ফলে এই রোগ। গত কয়েক বছর থেকেই অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু সংকল্প সিদ্ধ না করে মরব না ঠিক করেছিলাম। এতদিনে তা পূর্ণ হলো। এবারে আমি প্রস্তুত, শান্তিতে চোখ বুঝতে পারবো। তবে তার আগে আপনাদের সব ঘটনা বলে যাব। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যা কিছু বলবো না। সব শুনে আপনারাই বিচার করবেন 5টা গলা কাটার দলে আমাকে ফেলা যায় কিনা। লেস্ট্রেড নিজের নোট বই নিয়ে বসলেন। জেফারসন হোপ বলে গেল তার কাহিনী। ড্রেবার আর স্টানজারসন 2টি খুনের অপরাধী। একজন খুন করেছে বাপকে, অপরজন মেয়েকে। সেই সঙ্গে খুন করেছিল আমার সমস্ত জীবনের স্বাদ, স্বপ্ন, বেঁচে থাকার আনন্দকে। এরপর ওদের আর বেঁচে থাকার অধিকার থাকে না। অনেক দিনের পুরনো ঘটনা, তাই আদালতে টেনে নিয়ে এই অপরাধের দণ্ডবিধানের উপায় ছিল না। কিন্তু এদের 2টি হত্যারই সাক্ষী আমি নিজে, তাই আমি হলাম একাধারে এদের দণ্ডদাতা, বিচারক এবং জল্লাদ। লুসি নামের মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল আজ থেকে 20 বছর আগে, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছিল ড্রেভারের সঙ্গে। সেটা ছিল একটা পাশবিক বিবাহ, তাই বুক ভেঙে গিয়েছিল মেয়েটির। তার শোচনীয় মৃত্যুর পর এই অভিশপ্ত বিয়ের আংটি ছিনিয়ে নিয়ে এসেছিলাম আমি। কুকর্মের ওই চিহ্ন চোখের সামনে দেখতে দেখতে ড্রেভার মারা যাবে। কৃতকর্মের কথা তার মনে পড়বে। নিজে হাতে তাকে সেই সুযোগ এনে দেব, এই সংকল্প নিয়েই বেরিয়ে পড়েছিলাম আমি। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পিছু ধাওয়া করেছি। সে যে কি কষ্ট তা শুধু আমিই জানি। যখন হাতের টাকা শেষ হয়ে গেছে, কোনো একটা কাজ জুটিয়ে নিয়েছি। নিজের সামান্য খরচ খরচার পরে তিল তিল সঞ্চার করে সংগ্রহ করেছি পাথেয়। তারপর আবার ধাওয়া করেছি। সর্বশেষ লন্ডন শহরে এসে হাতের মুঠোয় পেয়ে গেলাম আমার শিকার। এর আগে অনেকবার হাত ফসকে বেরিয়ে গেছে। ঠিক করলাম এবারে আর চোখের আড়াল করব না। ঘোড়ায় চড়া, ঘোড়ার গাড়ি চালানো আমার কাছে ছিল হাঁটা চলার মতো সহজ ব্যাপার। লন্ডনে এসে এক মালিকের কাছে ধর্ণা দিয়ে গাড়ি পেয়ে গেলাম। রাস্তাঘাট চিনি না, গাড়ির মাথায় বসে খোলা ম্যাপ সামনে রেখে একে একে সবকটা সড়ক আর হোটেল চিনে ফেললাম। খুঁজতে খুঁজতে ওদের দুজনের ডেরার হদিসও পেয়ে গেলাম। নদীর উপরে ক্যাম্বারওয়েলের একটা বোর্ডিং হাউসে উঠেছে দুজন। আমার মুখে এখন লম্বা দাড়ি, বেশবাসও অন্যরকম, সহজে চিনতে পারবার কথা নয়। ছায়ার মতো লেগে রইলাম আমি পেছনে। ড্রেভার আর স্টানজারসন নিজেদের বিপদের কথা ভুলে যায়নি, তাই কখনো একা বেরোতো না কেউ, বিশেষ করে সন্ধ্যার পরে। ঝাড়া 2 সপ্তাহ লেগে থাকতে হলো একইভাবে। এদের পিছু নেবার সুবিধার জন্য গাড়ি চালাবার সময়ও পাল্টাতে হলো আমাকে। রাতভর গাড়ি চালিয়ে মালিকের ভাড়া মিটিয়ে খুবই সামান্যই থাকতো। খুবই কষ্টে পড়লাম, কিন্তু সবই সয়ে যেতে লাগলাম 2 শত্রুকে কাছে পাওয়ার আনন্দে। এদিকে অসুখটাও মাথা চাড়া দিচ্ছে মাঝে মাঝেই। ভয় হতো কাজটা শেষ করার আগেই হয়তো বুকটা ফেটে শেষ হয়ে যাব নিজেই। সুযোগ একদিন ঠিক এসে গেল। সন্ধ্যাবেলা টহল দিচ্ছি টুরকুয়ে স্ট্রিটে। এই রাস্তাতেই ওরা থাকতো। দেখলাম একটা ভাড়াটে গাড়িতে মালপত্র তুলে দিয়ে ভেতরে উঠে বসেছে ড্রেভার আর স্টানজারসন। আমি গাড়ি নিয়ে পেছন নিলাম ওদের গাড়ি। অস্টিনের স্টেশনে তারা গাড়ি থেকে নামলো। গাড়ির আড্ডার একটা ছোকরাকে গাড়িটা দেখতে বলে প্ল্যাটফর্মে গিয়ে উঠলাম। পেছন পিছন গিয়ে শুনতে পেলাম লিভারপুলের টিকিট চাইছে। গাড়ির তখনও অনেক দেরি। গাড়ির দেরি শুনে খুশি হয়ে উঠল ড্রেভার। ভিড়ের মধ্যে গা আড়াল করে আমি ওদের সব কথা শুনতে লাগলাম। ড্রেভার বলল তার একটা জরুরি কাজ এই ফাঁকে সেরে আসতে হবে। স্টানজারসন তার জন্য অপেক্ষা করুক। স্টানজারসন রাজি হতে চাইল না ড্রেভারের কথায়। দুজনে কথা কাটাকাটিও হলো। শেষ পর্যন্ত স্টানজারসন খুবই মনমরা হয়ে গেল। বলল লাস্ট ট্রেন মিস করলে যেন ড্রেভারের হ্যালিডেজ হোটেলে চলে যায়, সেখানেই সে থাকবে।
এতদিনে আমার প্রতীক্ষিত সুযোগ এসে গেল, কিন্তু তাড়াহুড়ো করলাম না। ঠিকই করে রেখেছিলাম, মারবার আগে এদের পরিষ্কারভাবে স্মরণ করিয়ে দেব কি কাজের জন্য তাদের মরতে হচ্ছে। আমার উদ্দেশ্য সিদ্ধ করবার মতো একটা সুযোগ পেয়েও গেলাম এই সময়। কিছুদিন আগে এক ভদ্রলোক ব্রিক্সটন রোডে বাড়ি দেখতে বেরিয়েছিলেন আমার গাড়িতে চেপে। নেমে যাবার সময় একটা চাবি ফেলে গিয়েছিলেন। আমি চাবিটা পরদিন ভদ্রলোকের হাতে ফেরত দেবার আগে মোমের ছাঁচ তুলে রেখেছিলাম। পরে সেটা থেকে একটা নকল চাবি বানিয়ে নিয়েছিলাম। লন্ডন শহরের একটা খালি বাড়িতে ঢুকবার ব্যবস্থা হয়ে গিয়েছিল এভাবে। জনমানব শূন্য এই বাড়ি নির্বিঘ্নে আমার কাজ হাসিল করার উপযুক্ত জায়গা। অপেক্ষায় ছিলাম কি করে একজন একজন করে এই বাড়িতে এনে তোলা যায় সেই সুযোগে। এরপরে সুযোগটা হাতের মুঠোয় এসে গেল। স্টেশন থেকে বেরিয়ে পরপর কয়েকটা মদের আড্ডায় ঢুকলো ড্রাইভার। শেষ আড্ডাটা থেকে বেরোলো চুরচুর মাতাল হয়ে। সামনেই একটা ঘোড়ায় গাড়ি পেয়ে চেপে বসলো। আমার গাড়িও চলল অনুসরণ করে। ওয়াটারলু ব্রিজ পেরিয়ে বেশ কয়েক মাইল পার হয়ে এসে দেখলাম দুই শ্যাঙ্গার যে বাড়ি থেকে বেরিয়েছিল তার সামনেই গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি নিয়ে তফাতে অপেক্ষা করে রইলাম। বুঝতে পারলাম না ড্রাইভার এই সময়ে আবার এভাবে ফিরে এলো কি কারণে। মিনিট পরেরও ঠায় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ শুনলাম বাড়ির ভেতর চেঁচামেচির শব্দ। মারপিট বলেই মনে হলো। আচমকা দরজা খুলে ছিটকে বেরিয়ে এলো দুটো লোক, একজন ড্রাইভার আর একজন অল্প বয়সী এক ছোকরা। দেখে চিনতে পারলাম না। ড্রাইভারের কলার চেপে ধরে সিঁড়ির মাথায় এসে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল ছোকরা। তারপর হাতের লাঠি মাথার উপর ঘোরাতে ঘোরাতে রাগে চিৎকার করে তাড়া করলো, বেটা কাপুরুষ! তখনই প্রাণ নিয়ে উঠে দৌড়লো মোড়ের দিকে। আমার গাড়ি সামনে পেয়ে লাফিয়ে উঠে বসলো। বলল, হ্যালিডেজ প্রাইভেট হোটেলে চলো। আমার অবস্থা তখন অনুমান করুন। শিকার একেবারে হাতের মুঠোয়। প্রবল উত্তেজনায় বুকের ভেতরে যেন ইঞ্জিন চলতে লাগলো। ভয় পেয়ে সংযত করতে লাগলাম নিজেকে। ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলাম। মাঝপথে আবার একটা ঢেকে ঢুকে ড্রাইভার মদ গিলে নিল। তারপর একরকম বেহুশ অবস্থাতেই গাড়িতে এসে উঠল। অন্য কেউ এই সুযোগ পেলে ঠান্ডা মাথায় খুন করে ঠান্ডা হতো, কিন্তু আমি সে জাতের খুনি হতে পারি না। আমার উদ্দেশ্য ন্যায় বিচার। দণ্ড পাবার আগে আমার শত্রু নিজের পাপ কর্মের চেহারাটা চোখের সামনে দেখতে পাবে, এই সুযোগ আমি তাকে দেব। 20 বছর ধরে পেছনে ধাওয়া করেছি আর এই কথা ভেবেছি। আমেরিকায় ওদের পেছনে ধাওয়া করবার সময় ছোট ছোট অনেক চাকরি আমাকে করতে হয়েছে। ইয়র্ক কলেজে দারোয়ানগিরি আর ঝাড়ুদারের কাজও করেছিলাম। সে সময়ে একদিন শুনলাম বিষ নিয়ে প্রফেসর ছাত্রদের বক্তৃতা দিচ্ছেন। অ্যালকলয়েড নামে একটা জিনিস তিনি ছাত্রদের দেখালেন। দক্ষিণ আমেরিকায় রেড ইন্ডিয়ানরা তীরে যে বিষ মাখিয়ে রাখে, সেই বিষ থেকে অ্যালকলয়েডটা উনি বার করে নিয়েছেন। মারাত্মক সেই বিষের বোতলটা দেখে রাখলাম। পরে সুযোগ মতো বোতল থেকে একটু ঢেলে নিয়েছিলাম। ওষুধপত্র বানাবার কায়দা আমার জানা ছিল। ওই বিষ দিয়ে কতগুলো বড়ি বানালাম। তারপর হুবহু একই রকম দেখতে আরো কয়েকটা বড়ি বানালাম। তার মধ্যে বিষ দিলাম না। একটা সাদা কৌটোয় 2 রকম বড়ি রাখলাম। আমার প্ল্যানটা ছিল 2 শয়তানকে কৌটো থেকে বড়ি খাওয়াবো, তারপর যা পড়ে থাকবে নিজে খেয়ে জ্বালা জ্বলবো। তখন থেকেই বড়ির কৌটো পকেটে পকেটে থাকতো। রাত 1টা নাগাদ দুর্যোগ শুরু হলো। তুমুল বৃষ্টি নামলো, সেই সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস। রাস্তা জনপ্রাণী শূন্য। মনের আনন্দে চুরুট ধরালাম। এই সময় দেখতে পেলাম অন্ধকারের মধ্য থেকে আমার প্রাণের লুসি আর তার বাবা আমার দিকে তাকিয়ে হাসছে। বিশ্বাস করুন, আমার চোখের ভ্রম নয়, পরিষ্কার দুজনকে দেখতে পেলাম। দুজনে ঘোড়ার দুপাশে ছুটছে আর হাসছে আমার দিকে তাকিয়ে। উৎসাহিত হয়ে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে ঢুকলাম ব্রিক্সটন রোডে। সেই খালি বাড়িটার সামনে গাড়ি থামিয়ে মাতালের ঘুম ভাঙালাম। ভাবলো হোটেলে এসেছে। আমার হাত ধরে নিচে নেমে পেছন পেছন বাগান ধরে হেঁটে আসতে লাগলো। টালমাতাল মানুষটাকে পাশাপাশি হেঁটে সামলে নিয়ে যেতে হলো আমাকে। সদর দরজার চাবি খুলে সামনের ঘরে ঢোকালাম। মোমবাতি এনেছিলাম সঙ্গে। দেশলাই বার করে মোম জ্বালালাম। তারপর মুখে আলো ফেলে ঘুরে দাঁড়ালাম ওর দিকে। বললাম, ড্রাইভার, দেখো তো চিনতে পারো কিনা।
মদের নেশায় চোখ ঢুলুঢুলু, লাল চোখ তুলে কয়েকবার দেখলো আমার আপাদমস্তক। বুঝতে পারলাম আমাকে চিনতে পেরেছে। দরদর করে ঘামতে শুরু করলো শয়তান। সারা শরীরে শুরু হলো কাঁপুনি। আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, সল্ট লেক সিটি থেকে এত দূর আমাকে তাড়িয়ে এনেছিস, লুসি ফেরিয়ারের মুখটা শেষবারের মতো মনে করে নে। আমি এতই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে মনে হচ্ছিল বুকের দেয়ালে হাতুড়ি পড়ছে। এ সময় নাকের ভেতর দিয়ে বাড়তি রক্ত বেরিয়ে না গেলে হয়তো বেহুশ হয়ে পড়তাম। রক্ত বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচলাম। শয়তানটা ভয়ে ভয়ে দুপা সরে গিয়ে বিড়বিড় করে বলল, খুন করবে? আমি হেসে বললাম, খুন করব কেন? পাগলা কুত্তাকে যেভাবে মরতে হয় সেভাবেই মরতে হবে তোকে। আমার সারা জীবনের স্বপ্ন স্বাদ জুড়ে যে ছিল, যার বাবাকে খুন করতে তোদের হাত কাঁপেনি। বাপকে খুন করে মেয়েকে নিয়ে পুড়েছিলিস তোর সংসারের নরকে। তাদের কথা একবার মনে করে দেয়। চিৎকার করে বলল, লুসির বাবাকে আমি মারিনি। বললাম, কিন্তু লুসির বুক ভেঙেছিলিস তুই, তাকে বাঁচতে দিসনি। সেই পাপের শাস্তি আজ তোকে পেতে হবে। বলতে বলতে কৌটোটা তার সামনে তুলে ধরে বললাম, ভগবানের বিচার আছে কিনা এবার দেখ। দেরিতে হলেও ন্যায় বিচার তিনি করবেন। এই কৌটো থেকে একটা বড়ি খাবি তুই, একটা খাবো আমি। জীবন আর মৃত্যু দুটোই মেশানো আছে কৌটোর বড়িতে। দেখা যাক কে মরে কে বাঁচে। এবারে বিকট শব্দে চেঁচাতে লাগলো ড্রাইভার। অনুনয় করে হাতে পায়ে ধরতে লাগলো। শেষ পর্যন্ত গলায় ছুরি ধরে তাকে বাধ্য করলাম বড়ি খেতে। বাকি বড়িটা খেলাম আমি। মিনিটখানেক নিঃশব্দে দুজনেই দুজনের মুখের দিকে চেয়ে রইলাম। তারপরে দেখলাম চোখ গোলগাল হয়ে পাক খেতে শুরু করেছে ড্রাইভারের। বুঝলাম বিষের ক্রিয়া শুরু হয়েছে। হেসে উঠলাম বুক খালি করে। লুসির অভিশপ্ত বিয়ের আংটিটা ধরে নাড়তে লাগলাম তার চোখের সামনে। দেখতে দেখতে হাত পায়ে খিঁচ ধরল। ভাঙা গলায় চিৎকার করে উঠে ছিটকে পড়ল মেঝের উপরে। চিৎ করে বুকের উপর হাত দিয়ে দেখলাম হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে গেছে। নাক দিয়ে তখনও আমার অঝরে রক্ত ঝরছিল। পুলিশকে ভুল পথে চালাবার একটা বদ মতলব এসে গেল মাথায়। নিউ ইয়র্কের একটা খুনের ঘটনা মনে ছিল। খুন করবার পরে খুনি মৃতদেহের উপরে লিখে রেখেছিল র্যাচে। আমিও নিজের রক্তে আঙুল ডুবিয়ে দেওয়ালে লিখলাম র্যাচে। তারপর বাইরে বেরিয়ে এসে গাড়িতে উঠলাম। নিশুতি রাতের রাস্তা একেবারে ফাঁকা। ঝড় বাদল চলছে সামনে। কিছু দূর গাড়ি হাঁকিয়ে যাবার পর পকেটে হাত দিয়ে দেখি আংটিটা নেই। লুসির স্মৃতি বলতে সেই আংটিটা ছাড়া আর কিছুই ছিল না। ড্রাইভারের লাশের ওপর ঝুঁকে পড়বার সময় নিশ্চয়ই পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ির মুখ ঘুরিয়ে ফিরে এলাম। আংটিটা ফেলে যাওয়া যায় না। পাশের গলিতে গাড়ি দাঁড় করিয়ে বাড়িতে ঢুকতে যাচ্ছি, একজন পুলিশের চৌকিদারের মুখোমুখি পড়ে গেলাম। পাছে সন্দেহ করে বসে, তাই সে যাত্রা মাতালের অভিনয় করে কোনো রকমে বেঁচে গেলাম। আমার পয়লা নম্বরের শত্রু ড্রাইভারকে এভাবে শেষ করলাম। বাকি রইল স্ট্যানজারসন। তাকেও একই কায়দায় মারতে না পারলে ফেরিয়ারের আত্মা তো শান্তি পাবে না। জানতাম হ্যালিডেজ প্রাইভেট হোটেলে উঠেছে। সারাদিন হোটেলের আশেপাশে ঘুরঘুর করলাম, কিন্তু একবারও বাইরে বেরোলো না শয়তানটা। গত রাতে নির্দিষ্ট সময়ে ড্রাইভার ফিরে না আসায় নিশ্চয়ই সন্দেহ করেছিল বিপদ ঘনিয়ে এসেছে, কিন্তু আমাকে ফাঁকি দেবে এমন বুদ্ধি শয়তানটার মাথায় ছিল না। শোবার ঘরের জানালাটা ভালো করে দেখে নিলাম। পরের দিন ভোর হবার আগেই গিয়ে পাশের হোটেল থেকে মই জোগাড় করলাম। তারপর মই লাগিয়ে জানালা দিয়ে ঢুকলাম ঘরের ভেতর। নিঃসারে ঘুমোচ্ছে তখনও স্ট্যানজারসন। টেনে তুললাম, বললাম, ফেরিয়ারের খুনের জবাব দেবার সময় হয়েছে। ড্রাইভারের মৃত্যু বিবরণ তাকে শোনালাম। পরে বড়ির কৌটো বাড়িয়ে দিয়ে বললাম, জীবন অথবা মৃত্যু, যে কোনো একটা বেছে নাও, এই শেষ সুযোগ। কিন্তু আমার কথা মনোভূত হলো না শয়তানের। বিছানা থেকে লাফিয়ে উঠে আমার গলা টিপে ধরতে গেল। নিজেকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে ছুরি বসিয়ে দিতে হলো বুকে। আমি জানি বড়ি খেলেও ও বাঁচত না। ভগবানের বিচারে কখনো ভুল হয় না। ড্রাইভারের মতো ঠিক 20 বড়িটাই হাতে উঠত। আমার কাহিনী শেষ হয়ে এসেছে। বড্ড কষ্ট হচ্ছে, প্রাণটা বেরিয়ে যাবার জন্য ছটফট করছে। আমেরিকা ফিরে যাবার জন্য টাকা দরকার। নিশ্চিন্ত হয়ে গাড়ি হাঁকিয়ে দিন কতক কাটালাম।
আজ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম আড্ডায়। এমন সময় রাস্তার একটা ছোকরা এসে জেফারসন হোপকে খোঁজ করলো। 221 বি বেকার স্ট্রিটের এক ভদ্রলোক গাড়ি নিয়ে যাবার কথা বলেছেন। সন্দেহ করবার মতো কোনো কারণ ছিল না। গাড়ি নিয়ে চলে এলাম। ওপরে আসতেই এই ভদ্রলোক লোহার বেড়ি পরিয়ে দিলেন হাতে। আমি টেরও পেলাম না, এমন ভাবে হাত করা আটকে গেল। স্যার, যা ঘটবার ঘটেছে, কিন্তু আমি আজ মুক্ত মনে পরম শান্তিতে চোখ বুঝতে পারবো। অভিভূত হয়ে শুনছিলাম জেফারসনের মর্মস্পর্শী বিবরণ। গোয়েন্দা দুজনও নিশ্চুপ, কোনো কথা নেই মুখে। খুনের দীর্ঘ বিবরণ শুনেও ঘর নিস্তব্ধ, কেবল লেস্ট্রেডের পেন্সিলের খসখস শব্দ ছাড়া। শর্ট হ্যান্ডে বিবরণ নথিভুক্ত করছে। শার্লক হোমস কথা বলল সবার আগে। বলল, একটা বিষয় জানা হলো না, আমার বিজ্ঞাপনের জবাবে আংটি নিতে এসেছিল কে? কৌতুকের হাসিতে উদ্ভাসিত মুখে জেফারসন বলল, আমার ব্যাপারে আর কাউকে জড়াতে চাই না স্যার। আমার বন্ধুটি নিজে থেকেই আংটিটা আনতে গিয়েছিল। অবশ্য তখন একেবারের জন্য মনে আসেনি যে আংটির ফাঁদ পেতে কেউ আমাকে ধরতে চাইছে। তবে আপনাকে জব্বর ফাঁকি দিয়েছিল। যা হোক, সব কাজে শেষ হয়ে গিয়েছিল রীতিমাফিক। এরপর কয়েদিকে হাজতে নিয়ে যাওয়ার পালা। লেস্ট্রেড বলল, সামনের বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের সামনে আসামিকে হাজির করব। আপনাদের দয়া করে আসতে হবে, সাক্ষী হতে হবে। কিন্তু নিয়তির অমোঘ বিধানে বৃহস্পতিবার আর কোর্টে গিয়ে সাক্ষী দিতে হলো না আমাদের। ঊর্ধ্ব লোকের বিচারালয় থেকে তার আগেই ডাক এসে গেল জেফারসনের। ধরা যেদিন পড়ে সেদিন রাত্রেই জেফারসনের অ্যানিউরিজম ফেটে যায়। পরদিন সন্ধ্যায় কেসটার ব্যাপারে আলোচনা হচ্ছিল আমাদের দুই বন্ধুর মধ্যে। বললাম, এই কেসে তুমি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছ। কোনো রকম সাহায্য ছাড়াই 3 দিনের মাথায় এমন নাটকীয়ভাবে গ্রেপ্তার করেছ আসামিকে। এ অসম্ভব সম্ভব করলে কি করে বুঝতে পারছি না। এখানেও কি তোমার সেই অবরোহমূলক চিন্তা? নিশ্চয়ই। এ ধরনের ধাঁধার জবাব পাবার মোক্ষম পন্থা হলো পিছু হাঁটা চিন্তাধারা। দেখো ভাইয়া, পরপর কতগুলো ঘটনা শোনার পর বেশিরভাগ লোকই বলতে পারে ঘটনা পরম্পরার ফলাফলটা কি হবে। তারা ঘটনাগুলো মনের মধ্যে সাজিয়ে নিয়ে ঠিক করে নেয় এই ঘটনার পরিণতি এই হবে। কিন্তু কিছু মানুষ আছে যাদের কেবল পরিণতিটা জানিয়ে দিলে তারা মনের মধ্যে যুক্তিতর্ক দিয়ে ঠিক করে নেয় কি কি ঘটনার ফলে এমন একটা পরিণতি সম্ভব হতে পারে। চিন্তার এই ক্ষমতাই হলো অবরোহমূলক চিন্তা বা বিশ্লেষণমূলক যুক্তি। এবারে কেসটা সম্পর্কে শোনো। এখানে পাওয়া গিয়েছিল একটা পরিণতি। কি কি ঘটনার ফলে এই ধরনের একটা পরিণতি সম্ভব হতে পারে তা আমাকে ভেবে নিতে হয়েছিল। তোমার নিশ্চয়ই মনে আছে, পর্যবেক্ষণ শুরু করেছিলাম রাস্তা থেকে। গাড়ির চাকার দাগ দেখলাম রাস্তায়। আমাদের সরকারি ডিটেকটিভ বন্ধুরা কেউই গাড়িতে আসেননি, সুতরাং সিদ্ধান্তে এসেছিলাম গাড়ির দাগ পড়েছে রাত্রে। গাড়িটা যে ভাড়াটে গাড়ি তাও বুঝলাম সরু চাকার দাগ দেখে। ব্রুহাম মানে গাড়ির চাকার দাগ হয় আরো চওড়া। পরে বাগান দিয়ে হেঁটে গিয়েছিলাম বাড়িটা পর্যন্ত। বাগানের কাদামাটিতে পরিষ্কার পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম আমি। পায়ের ছাপের মানে বার করবার ব্যাপারটা খুবই জটিল, সন্দেহ নেই, কিন্তু উপযুক্ত ট্রেনিং পেলে ব্যাপারটা খুবই সহজ হয়ে আসে। কনস্টেবলের গোদা পায়ের পাশাপাশি আরো 2 রকমের ছাপ ছিল কাদামাটিতে। সেই দুজনের ছাপ যে আগে পড়েছিল বুঝতে পারলাম। অনেক জায়গায় পুলিশের পায়ের ছাপ সেগুলোকে চেপে দিয়েছে দেখে। যারা আগে ঢুকেছিল তাদের পায়ের ছাপের মধ্যকার ফাঁক থেকে বোঝা গেল একজন বেজায় রকমের ঢ্যাঙ্গা আর একজন শৌখিন মানুষ। বুটের ছাপ ছোট ছোট এবং বাহারি। বাড়ির ভিতরে ঘরের মেঝেয় পড়ে থাকা লোকটার পায়ের বুট জোড়া দেখেই নিঃসন্দেহ হলাম সঙ্গের ঢ্যাঙ্গা লোকটাই খুনের আসামি। মৃতের শরীরে ক্ষতচিহ্ন ছিল না, কিন্তু সেই মুখে বিভীষিকা ছিল। যারা হার্ট ফেল করে বা স্বাভাবিক কারণে মারা যায় তাদের মুখে বিভীষিকা থাকে না। তাহলে মৃত ব্যক্তি আসন্ন মৃত্যুর খবর জানতে পেরেছিল, তাই উত্তেজনা আর বিভীষিকার ছাপ ফুটেছিল স্পষ্ট হয়ে। এরপর ঠোঁট শুকে তেতো গন্ধ পেলাম। বিষ প্রয়োগের সিদ্ধান্তে আসতে আর বাধা কোথায় বলো? বিষটা দেওয়া হয়েছিল জানিয়ে গায়ের জোরে। এই পরিণতির অন্যান্য সম্ভাবনা সবই বাদ দিতে হয়েছিল, কেননা আর কোনো সম্ভাবনা দিয়েই এমন পরিণতি সম্ভব হচ্ছে না। গায়ের জোরে বিষ খাওয়ানোর ঘটনা অপরাধ ইতিহাসে নতুন কিছু নয়। এরপরে এলাম মোটিভের সন্ধানে।
কেন এই খুন? মৃতদেহের পকেট থেকে কিছুই খোয়া যায়নি যাতে বোঝা যেতে পারে এটা লুটপাটের ঘটনা। তাহলে থাকলো রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক হত্যার ক্ষেত্রে ঘাতকদের খুনটাই থাকে লক্ষ্য। যা হোক করে কাজ সমাধা করেই তারা গা ঢাকা দেয়। ঘরের ভেতরের পায়ের ছাপ থেকে বোঝা গেছে খুনটা যে করেছে সে রয়ে শোয়ে পায়চারি করতে করতে বেশ তাড়িয়ে তাড়িয়ে খুনটা করেছে। এক্ষেত্রে একটাই পথ খোলা পাওয়া যাচ্ছে, সেটা হলো ব্যক্তিগত প্রতিহিংসা মেটানোই খুনের উদ্দেশ্য। খুনটাও ঝটিতি করেনি, কোনো অন্যায়ের শোধ তুলেছে ধাপে ধাপে। দেওয়ালের লেখা দেখে আমার এই অনুমানটা আরো গভীর হলো। পুলিশকে ধোঁকা দেবার চেষ্টাটা স্পষ্ট। আংটিটা আবিষ্কার করার পর আমার আর সংশয় রইল না, কনের হাতের বিয়ের আংটি। খুনি নিশ্চয়ই বার করেছিল কোনো একটি মেয়ের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। সে মেয়ে হয়তো জীবিতাবস্থায় নেই। তখনই জানার দরকার হয়ে পড়ল নিহত ব্যক্তির অতীত ইতিহাস। সেই কারণেই গ্রেগসনকে জিজ্ঞেস করেছিলাম সে ক্লিভল্যান্ডে পাঠানো টেলিগ্রামে মিস্টার ড্রেভারের অতীত জীবন সম্বন্ধে জানতে চেয়েছে কিনা। জবাব শুনে বুঝেছিলাম গ্রেগসনের উর্বর মস্তিষ্কে এই চিন্তাটা আসেনি। খুঁটিয়ে ঘর পরীক্ষা করে পেলাম হত্যাকারীর উচ্চতা কতখানি। সে চিত্রীর্ণ পল্লী চুরুট খায় এবং হাতের নখ লম্বা। ধস্তাধস্তি বা আঘাতের চিহ্ন না থাকায় রক্তপাতের একটা কারণ অনুমান করে নিয়েছিলাম। উত্তেজনার সময় হত্যাকারীর নাক থেকেই রক্ত বেরিয়ে এসেছিল। হত্যাকারীর পায়চারি করার ছাপ বরাবর ছিল রক্তের দাগ। গায়ে প্রচুর রক্ত না থাকলে উত্তেজনার মুহূর্তে এভাবে রক্তপাত হতে পারে না। এ থেকে সিদ্ধান্তে এসেছিলাম গুপ্তঘাতক বিরাট দেহী এবং টকবগে রক্তের লাল মুখের মানুষ। গ্রেগসন যে কাজটা অবহেলা করেছিল, বাড়ি থেকে বেরিয়ে আগে সেই কাজটা সারলাম। ক্লিভল্যান্ড পুলিশ প্রধানকে টেলিগ্রাম পাঠিয়ে জানতে চাইলাম মিস্টার ড্রেভারের বিয়ের সময় চাঞ্চল্যকর কিছু ঘটেছিল কিনা। টেলিগ্রামের উত্তরটা পেয়েই শেষ সিদ্ধান্তে পৌঁছেছিলাম। প্রেমের ব্যাপারে এক পুরনো প্রতিদ্বন্দ্বীর হামলায় ভয় পেয়ে ড্রেভার পুলিশের শরণ নিয়েছিল। প্রতিদ্বন্দ্বীটির নামও তারা জানিয়েছিল, জেফারসন হোপ, এবং সে নাকি এখন ইউরোপে। এভাবে চূড়ান্ত সূত্র হাতে পেয়ে আমার একমাত্র কাজ বাকি থাকলো ফাঁদ পেতে অপরাধীকে ধরা। আগেই ভেবে নিয়েছিলাম ড্রেভারের সঙ্গে লম্বা লম্বা পা ফেলে যে বাড়িতে ঢুকেছিল ঘোড়ার গাড়িটা সেই চালিয়ে এনেছিল। রাস্তায় ঘোড়ার পায়ের ছাপ দেখেই আমি এই সিদ্ধান্তে এসেছিলাম। ঘোড়াটা হেঁটেছিল এলোমেলো ভাবে। গাড়োয়ান লাগাম ধরে থাকলে ওভাবে ঘোড়া কখনো হাঁটতে পারে না। গাড়োয়ান তাহলে কোথায় ছিল? বাড়ির মধ্যেই তার এই সময় থাকা সম্ভব। আর সে যদি বাড়ির ভিতরে থাকে তাহলে তার পায়ের ছাপ নেই কেন? তাছাড়া তৃতীয় কাউকে সাক্ষী রেখে খুন করা খুনির পক্ষে স্বাভাবিক ঘটনা না। তাহলে কি দাঁড়াচ্ছে? যে খুনি সেই গাড়োয়ান। লন্ডন শহরে কারোর পিছু নিতে হলে গাড়োয়ান হওয়াটাই সবচেয়ে সুবিধাজনক। এই সব তথ্য থেকে যে সিদ্ধান্তগুলো পাওয়া গেল সেগুলো বিবেচনা করে চরম সিদ্ধান্তে পৌঁছালাম। বিরাট এই শহরের অসংখ্য গাড়ির আড্ডায় কোথাও জেফারসন হোপ নামক এক গাড়োয়ান আত্মগোপন করে আছে। লোকটা আমেরিকা থেকে এসে এখানে ছদ্মনাম নিয়েছে এমন ভাববার কোনো কারণ ছিল না, কেননা এখানে তার আসল নাম কেউই জানে না। সুতরাং এরপর আমার বেকার স্ট্রিট বাহিনীর বাউন্ডুলে ছোড়াদের লেলিয়ে দিলাম। তারা গাড়ির আড্ডায় গিয়ে মালিকদের কাছে খোঁজ নিতে লাগলো এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে পেয়েও গেল। আমি অভিভূত হয়ে শুনছিলাম। বললাম, আশ্চর্য, অদ্ভুত তোমার যুক্তি আর বিশ্লেষণ পদ্ধতি। এটি দেখছি রীতিমতো একটি বিজ্ঞান। গোয়েন্দা বৃত্তিটাকে তুমি বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠা করলে হোমস। এর আগে এমনটি আর হয়েছে কিনা আমার জানা নেই। হয়নি বন্ধু, পৃথিবীতে এ বিষয়ে আমিই এক এবং অদ্বিতীয় ব্যক্তিত্ব। যাই হোক, এবারে স্ট্যানজারসনের ব্যাপারে আসা যায়। শোনো, স্ট্যানজারসনের মৃত্যুর ঘটনাটা অপ্রত্যাশিত। একে রোধ করবারও কোনো পথ ছিল না। বেচারা ছুরি খেয়ে মরেছিল বলেই বড়িগুলো হাতে পাওয়া সম্ভব হয়েছিল। বড়িগুলো 20 বড়ি প্রমাণ পাওয়ার পর আমার পূর্বের সিদ্ধান্ত যে অম্লান্ত এটা প্রমাণ হয়ে গিয়েছিল। পরপর ঘটনাগুলো থেকে যুক্তিসিদ্ধ অনুমান করে কি করে নির্ভুল সিদ্ধান্তে পৌঁছালাম, এবারে আশা করি আর বুঝতে কষ্ট হবে না তোমার। কথা শেষ করে হোমস হাসতে হাসতে বলল, এই নাও, এবারে এটা পড়ে দেখো। একটা খবরের কাগজ এগিয়ে দিল হোমস। সেদিনের একো পত্রিকা। খবরটা আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলল, এই অংশটা পড়ো। আমি পড়লাম।
মিস্টার এন ড্রেবার এবং মিস্টার জোসেফ স্ট্যানজারসনের হত্যার অভিযোগে ধৃত আসামির অকস্মাৎ মৃত্যু ঘটায় চাঞ্চল্যকর এই মামলার বিবরণ আর জানবার কোনো উপায় রইল না। তবে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম এই জোড়া খুনের পেছনে ছিল বহু পুরনো ব্যর্থ প্রেমের জ্বালা। এই সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় মর্মন উপাখ্যান। নিহত দুই ব্যক্তি যৌবনে মর্মনদের উপনিবেশ ওঠার অধিবাসী ছিলেন। মৃত আসামি জেফারসন হোপও এসেছে মর্মনদের সল্টলেক সিটি থেকে। দেশের বিবাদের নিষ্পত্তি ঘটেছে বিদেশের মাটিতে। ব্রিটিশ পুলিশের আশ্চর্য দক্ষতায় খুনের এই পশ্চাৎপট আবিষ্কৃত হয়েছে। আর এই আবিষ্কারের পূর্ণ কৃতিত্ব স্কটল্যান্ড ইয়ার্ডের স্বনামধন্য দুই ঝানু গোয়েন্দা মিস্টার লেস্ট্রেড আর মিস্টার গ্রেগসনের প্রাপ্য। আসামিকে ধরা হয়েছে শার্লক হোমস নামক শখের গোয়েন্দার ঘরে। গোয়েন্দাগিরিতে ভদ্রলোকের প্রতিভার আভাস ইতিপূর্বে পাওয়া গিয়েছে। ভবিষ্যতে উপযুক্ত উপদেষ্টার সাহচর্য পেলে তার প্রতিভা যে বিকাশ লাভের সুযোগ পাবে তা অনুমান করা যায়। বর্তমানে এই মামলার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তরুণ পুলিশ গোয়েন্দা দুজনকে একটি প্রশংসিকা দিয়ে উৎসাহিত করা হবে বলে আমরা আশা করছি। হোমস হাসতে হাসতে বলল, কি বুঝলে? কৃতিত্বটা কার ভাগে জুটবে সে কথা তো তোমাকে আগেই বলেছিলাম। এবার মিলিয়ে দেখো। সবুর করো, সবই আমি লিখে রেখেছি। আমার বই বেরুলে দেশের লোক সবই জানতে পারবে। এরই সাথে শেষ হলো আমাদের এবারের উপস্থাপনা শার্লক হোমস আই স্টাডি ইন স্কারলেট উপন্যাসটি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনাদের কোনো পছন্দের উপন্যাস থাকলে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের উপন্যাসটি পড়ে শোনাবার। ধন্যবাদ।